আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশের নিয়মিত আয়োজন মন্তব্য প্রতিবেদনে। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মতামত কলাম নিয়ে প্রতি বুধবার আমরা নিয়মিত হাজির হই আপনাদের সামনে। আজকের মন্তব্য প্রতিবেদনের শিরোনাম, গাজায় মুসলিম উম্মার দাফন। গাজার জনগণের উপর টানা 15 মাস ইসরায়েলি বাহিনী নির্বিচার গণহত্যা চালানোর পর সেখানে গত রোববার সাময়িক যুদ্ধবিরতি হয়েছে। যুক্তরাষ্ট্রের সরাসরি মদদে পরিচালিত গণহত্যায় এ যাবৎ প্রাপ্ত হিসাব অনুযায়ী প্যালেস্টাইনের 47,000 নারী, পুরুষ ও শিশু নিহত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন প্রকৃত সংখ্যা অনেক বেশি হবে। গুরুতরভাবে আহত মানুষের সংখ্যা 1 লাখের উপর। যারা নিহত হয়েছে তাদের মধ্যে 70% শিশু ও নারী। প্যালেস্টাইনের এই এলাকাটির মোট জনসংখ্যা 21 লাখ। ইজিপ্ট ও ইসরায়েলের মধ্যবর্তী গাজার 360 বর্গ কিলোমিটারের একটি ছোট্ট ভূখণ্ড। ভূমধ্যসাগর তীরবর্তী গাজার প্রস্থ মাত্র 6 থেকে 12 কিলোমিটার। এরকম একটি ছোট্ট জায়গায় ইসরায়েলি বাহিনী যে বোমা ফেলেছে তার বিধ্বংসী ক্ষমতা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা ও নাগাসাকিতে ব্যবহার করা পারমাণবিক বোমার কয়েকটির সমান। গাজায় কোনো হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ আর অবশিষ্ট নেই। অবিশ্বাস্য জিঘাংসা নিয়ে সকল স্থাপনা মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত মিসাইল ও বোমায় ধ্বংস করা হয়েছে। প্যালেস্টিনিয়ানদের জাতিগতভাবে নির্মূল করার জন্য গাজায় মানুষের বসতিকে প্রায় অসম্ভব করার লক্ষ্য নিয়েই মাসের পর মাস হামলা চালিয়েছে বর্ণবাদী ইসরায়েল। গণহত্যার মাত্রা বোঝানোর জন্য একটি পরিসংখ্যান দেওয়া আবশ্যক। ইসরায়েলের 15 মাস ব্যাপী হামলায় গাজার 7% জনগণ হয় নিহত অথবা আহত হয়েছে। বাংলাদেশে এই হারে নিহত অথবা আহত হলে তার সংখ্যা দাঁড়াতো অন্তত 1,20,00,000। দর্শক, গণহত্যার মাত্রা ও বিভৎসতা কি বুঝতে পারছেন? এটা সকলেরই জানা যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইটালি ও ফ্রান্সের মতো পশ্চিমা দেশগুলোর রাজনীতিবিদ ও অধিকাংশ পশ্চিমা মিডিয়ার কাছে প্যালেস্টিনিয়ানদের প্রাণের কোনো মূল্য নেই। এসব পশ্চিমা দেশের আশকারায় বর্বর ইসরায়েলি রাজনীতিবিদরা প্যালেস্টাইনের জনগণকে আন্তর্জাতিক মিডিয়ার সামনে প্রকাশ্যে হিউম্যান অ্যানিমেল নামে ডেকে তাদের প্রতি ঘৃণা প্রকাশ করতে বিন্দুমাত্র অস্বস্তি বোধ করে না। অপরদিকে সেই পশ্চিমা বিশ্বেরই স্পেন ও আয়ারল্যান্ডের জনগণ ও সরকার সরাসরি প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়ে জায়নবাদী ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। স্পেনের প্রায় প্রতিটি শহরে প্যালেস্টাইনের পতাকা এবং তাদের স্বাধীনতার পক্ষে নানা রকম গ্রাফিতি দেখতে পাওয়া যায়। আন্তর্জাতিক কোর্ট অফ জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা করেছে নেলসন ম্যান্ডেলার দেশ সাউথ আফ্রিকা। মামলার প্রাথমিক রায়ে ইসরায়েলকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। সেই মামলায় বাংলাদেশ সহ বিশ্বের কয়েকটি মুসলিম দেশ পক্ষভুক্ত হলেও সৌদি আরব সহ জিসিসির 6 দেশের একটিও অদ্যাবধি মামলায় কোনো রকম অংশগ্রহণ করেনি। কাজেই ইসরায়েলের গণহত্যায় মদদ দেওয়ার জন্য কোনো পশ্চিমা দেশকে সমালোচনার আগে প্রত্যেক মুসলমানের আত্মসমালোচনা করা প্রয়োজন। বিশ্বে মুসলমানদের 2টি প্রধান সংগঠন রয়েছে, ওআইসি ও আরব লীগ। এর বাইরে জিসিসিভুক্ত 6 দেশের সবগুলোই যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, কাজেই আঞ্চলিক হলেও জিসিসিও মুসলমানদেরই সংগঠন। গত 15 মাসে এই 3 সংগঠন কয়েকটি কাগুজে বিবৃতি এবং শীর্ষ বৈঠকের নামে অর্থহীন গলাবাজি ও খানাপিনা ছাড়া ইসরায়েলের বর্বর গণহত্যার বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণের কোনো রকম পদক্ষেপ নেয়নি। ল্যাটিন আমেরিকার বলিভিয়া ও মধ্য আমেরিকার ক্ষুদ্র দেশ বেলিজ গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও কোনো তথাকথিত ইসলামিক দেশ সেই নৈতিক পদক্ষেপ নেওয়ার সাহস করেনি। কেবল তুরস্ক ও বাহরাইন এবং জর্ডান তাদের রাষ্ট্রদূতদের ইসরায়েল থেকে প্রত্যাহার করেছে। শুধু তাই নয়, তথাকথিত মুসলিম বিশ্বের অনেক মোড়ল দেশ তাদের জনগণকে গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ পর্যন্ত করতে দেয়নি। সেসব দেশে সরকারি নির্দেশনা না মেনে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করার অভিযোগে অনেককে গ্রেপ্তার এবং নানা মেয়াদের কারাদণ্ড পর্যন্ত দেয়া হয়েছে। এর কারণ হলো অধিকাংশ মুসলিম দেশে বহুকাল ধরে রাজতন্ত্র ও স্বৈরতন্ত্র চলছে। জনগণের ইচ্ছার বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক শাসন চালিয়ে যেতে হলে অনির্বাচিত শাসকদের পশ্চিমা দেশসমূহে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন আবশ্যক। কাজে মার্কিন মুরব্বি খেপে যেতে পারে এমন কোনো কাজ করার স্বাধীনতা কিংবা সাহস এইসব মুসলিম দেশের শাসকদের নেই। আর পৃথিবীতে কে না জানে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কেবল নামেই দুটি ভিন্ন দেশ। ভূ রাজনৈতিক বাস্তবতায়
দুই দেশ অবিভাজ্য। মার্কিন নীতি অনুযায়ী ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ মার্কিন স্বার্থবিরোধী। ওয়াশিংটনের ইসরায়েল ও মধ্যপ্রাচ্য নীতিতে পরিবর্তন না আসা পর্যন্ত বিশ্বের সকল দেশকে সেই বাস্তবতা মেনে নিয়েই নিজেদের ভূ রাজনৈতিক কৌশল নির্ধারণ করতে হবে। গাজায় গত 15 মাসের গণহত্যায় কেবল প্যালেস্টাইনের জনগণের ছিন্ন ভিন্ন মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েনি, প্রকৃতপক্ষে মুসলিম উম্মাও সেখানে দাফন হয়ে গেছে। অথচ বিশ্বের প্রায় 200 কোটি মুসলমানের এক বিশাল জনগোষ্ঠী রয়েছে। ওআইসির সদস্য 57টি দেশ। বর্তমান বিশ্ব অর্থনৈতিক ও সভ্যতা যে উপাদানের উপর অনেকাংশে নির্ভরশীল, সেই জ্বালানি তেলের বিশ্বের মজুদের সিংহভাগ মুসলমানদের দখলে। এদের মধ্যে অন্তত একটি মুসলমান রাষ্ট্র ঘোষিত পারমাণবিক শক্তি। তারপরও মুসলমানরা কেন এতটা হীনবল? আমি মনে করি সৌদি আরব, ইরান, ইজিপ্ট, তুরস্ক, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া, মাত্র এই 6টি মুসলমান দেশ ঐক্যবদ্ধভাবে ইসরায়েল এবং তার পশ্চিমা মুরব্বীদের গাজায় যুদ্ধর বন্ধের আলটিমেটাম দ্বন্দ্বের শুরুতেই দিতে পারলে যুদ্ধবাজ ইসরায়েল তার নির্মম গণহত্যা অনেক আগেই বন্ধ করতে বাধ্য হতো। সম্মিলিতভাবে এই 6টি দেশের হাতে যে জ্বালানি তেল, সামরিক শক্তি, পারমাণবিক শক্তি, জনশক্তি, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং ভূ রাজনৈতিক প্রভাব রয়েছে, তাকে উপেক্ষা করা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষেও সম্ভব নয়। কিন্তু অদূর ভবিষ্যতে এই 6 দেশের কোনো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। হাজার বছরের শিয়া সুন্নি এবং আরব পারস্য দ্বন্দ্ব সৌদি আরব এবং ইরানকে বহুকাল ধরে চিরশত্রু করে রেখেছে। উপরন্তু সৌদি রাজতন্ত্র মার্কিন সমর্থনেই টিকে আছে। ইজিপ্টের স্বৈরশাসক সিসির ক্ষমতা মার্কিন, ইসরায়েল এবং সৌদি সমর্থনের উপর নির্ভরশীল। পাকিস্তানের প্রকৃত গণতন্ত্র নেই। দেশটির অজনপ্রিয় সরকার সামরিক বাহিনীর উপর নির্ভরশীল। বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় গণতন্ত্র থাকলেও দেশটির রাজনীতিবিদরা বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারে আগ্রহী নয় বলেই মনে হচ্ছে। আঞ্চলিক জোট আসিয়ানের বাইরে তাদের তেমন কোনো ভূমিকা নেই। একসময় বিশ্বের অন্যতম সামরিক শক্তি ওসমান খিলাফতের উত্তরাধিকারী একা তুরস্কের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধাচরণ করা সম্ভব নয়। অতএব বাস্তবতা হলো, আমরা যতই উম্মার কথা বলি না কেন, প্যালেস্টাইনে সেই 1948 সাল থেকে ইসরায়েলি দখলদারিত্ব থেকে মুক্তিতে কোনো কার্যকর ভূমিকা রাখায় লজ্জাজনক ব্যর্থতা বিশ্বের 200 কোটি মুসলমানকে সম্মিলিতভাবে স্বীকার করে নিতে হবে। এই দায় আমাদের সকলের। বাংলাদেশের দিকে তাকালেও আমরা কি গত 15 মাসে প্রকৃত অর্থে প্যালেস্টাইনের নিপীড়িত ভাই বোনদের পাশে দাঁড়িয়েছি? হাসিনার ফ্যাসিস্ট ইসলাম বিদ্বেষী আমলের কথা না হয় বাদই দিলাম, 5 আগস্ট পরবর্তী মুক্ত বাংলাদেশেই বা গাজা ইসরায়েল হত্যাকাণ্ডের বিরুদ্ধে কয়টা বিক্ষোভ হয়েছে? কয়টি জাতীয় পত্রিকা কতদিন এ বিষয়ে সংবাদ ছাপা হয়েছে? বাংলাদেশের কোনো শহরে কি প্যালেস্টাইনের পতাকা উঠতে দেখা যায়? আমরাও প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়ে নিজ দল অথবা গোষ্ঠীর স্বার্থ রক্ষায় বর্তমান বিশ্বমোড়ল মার্কিন যুক্তরাষ্ট্রকে অসন্তুষ্ট করার ঝুঁকি নেইনি। আমরা ভুলেই গেছি যে মক্কা ও মদিনার পর আল কুদস মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান। দখলদার ইসরায়েল প্রতিদিন সেই আল কুদস অমর্যাদা করে চলেছে। আর আমরা ইসলামের জন্য সর্বদা গলা ফাটালেও প্রকৃত ঈমানের পরিচয় দিতে পারছি না। এমনকি বাংলাদেশে এত যে ওয়াজ হয়, সেখানেও আমরা ফিলিস্তিন নিয়ে আলোচনা শুনতে পাইনি বললেই চলে। হার্ভার্ড, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্যালেস্টাইনের মুক্তি সংগ্রামের সমর্থনে লড়াকু ছেলেমেয়েরা মার্কিন যুক্তরাষ্ট্রের জায়নবাদী প্রশাসনের সকল চাপ উপেক্ষা করে ক্যাম্পাস স্থাপন ও বিশাল ব্যানার, পতাকা ইত্যাদি টাঙালেও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটে অনুরূপ কোনো কার্যক্রম আমাদের ছাত্ররা নেয়নি। আল্লাহর প্রতি ঈমান, আপন শক্তি এবং ইসলামী আদর্শে বলিয়ান হয়ে মুসলিম বিশ্বকে বর্তমান বিশ্ব ব্যবস্থায় চলমান জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে সর্বপ্রথম স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। 2024 সালে বাংলাদেশ এবং সিরিয়ায় স্বৈরতন্ত্রের পতন আমাদের আশাবাদী করে তুলেছে। আল্লাহর রজ্জুকে ধারণ করে দেশে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে উম্মাও ঐক্যবদ্ধ হবে। গণতান্ত্রিক মুসলিম বিশ্বে কোনো শাসককে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো হেজেমনিক রাষ্ট্রের দ্বারস্থ হতে হবে না। মহান আল্লাহ তাআলা এবং দেশের জনগণের সমর্থনই হবে সেই শাসকের ক্ষমতার একমাত্র ভিত্তি।
বাংলাদেশে 2024 সালে জুলাই বিপ্লবে তরুণরা কোনো বাইরের শক্তির তোয়াক্কা না করে কেবল অতুলনীয় সাহস এবং আল্লাহর রহমতের সমন্বয়ে একবিংশ শতাব্দীর এক দানব ফ্যাসিস্ট শাসককে পরাভূত করে সমগ্র মুসলিম বিশ্বকে মুক্তির এক নতুন দিশার সন্ধান দিয়েছে। নানা কারণে আরব বসন্তে মুসলিম দুনিয়ায় নিপীড়িত মানুষের মুক্তি আসেনি। আল্লাহ সহায় হলে বাংলাদেশের বর্ষা বিপ্লব হয়তো সেই মুক্তি আনতে পারবে। দল মত নির্বিশেষে বর্ষা বিপ্লবের সকল শহীদ আমাদের স্মৃতিতে চিরজাগরুক থাকুক। প্রিয় দর্শক, আজকের আমাদের মন্তব্য কলাম এই পর্যন্তই। আগামী বুধবার আবারও দেখা হবে একই চ্যানেলে একই সময় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের আরেকটি মন্তব্য কলাম নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।